বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভারতে মুসলমানদের মানবাধিকার বিপর্যয়, মুসলিম বিশ্বের করণীয় শীর্ষক আজকের এই ওয়েবিনারের উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত কিনোট স্পিকার এবং অন্যান্য সম্মানিত মেহমানবৃন্দ যারা বক্তব্য রেখেছেন এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘক্ষণ যাবত আমরা এই অনুষ্ঠান পরিচালনা করছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমরা সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্য শুনবো। আমাদের কিনোট স্পিকার অত্যন্ত চমৎকারভাবে উনি ভারতের সামগ্রিক একটা চিত্র আমাদের সামনে চিত্রায়িত করেছেন। যেহেতু বিষয়টি মানবাধিকার রিলেটেড এবং মুসলিম বিশ্বের করণীয় এবং মুসলমানদের অধিকার রিলেটেড, এই কারণে আমি ওনার আলোচনা থেকে শুধুমাত্র তিনটা বিষয় খুব সংক্ষেপে আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে মানুষের ধর্মীয় যে স্বাধীনতা, ধর্ম পালনের যে স্বাধীনতা। এই একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 41, সেখানে খুব সিম্পলি বলা আছে যে এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট দেয়ার ফেইথ। খুব সিম্পলি একটা আর্টিকেল বলা আছে। বাট আমরা যদি ভারতের সংবিধানের দিকে তাকাই তাহলে দেখব যে চারটা আর্টিকেল সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে। আর্টিকেল 25, 26, 27, 28 এবং 25-এ মূলত চার ধরনের রাইট সেখানে এনশিওর করা হয়েছে কনস্টিটিউশনালি। সেখানে বলা হয়েছে অল পার্সনস আর ইকুয়ালি এন্টাইটেল টু ফ্রিডম অফ কনসাস অ্যান্ড দ্য রাইট ফ্রিলি টু প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট রিলিজিয়ন। অর্থাৎ প্রত্যেকটা নাগরিক যারা ভারতের নাগরিক যারা ভারতে বসবাস করে, তারা ফ্রিডম অফ কনসাস, তার মানে হচ্ছে যে যেই আহ, ধর্ম, একজন মানুষ যেই ধর্মের অনুসারী, সে সেই ধর্মটাকে পালন করতে পারবে এবং কোনো ধরনের শক্তি তার ক্ষেত্রে ফোর্স করা হবে না, তার ক্ষেত্রে শক্তি প্রয়োগ করা হবে না, সে যেন সেই ধর্মটা পালন করতে না পারে। এই ধরনের স্বাধীনতা তাদের সংবিধানে বলা আছে। দ্বিতীয় যেটা বলা আছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি সম্পূর্ণভাবে কোনো ধরনের ভয় ছাড়া তার ধর্মকে সে পারফর্ম করতে পারবে, এক্সপ্রেস করতে পারবে, বক্তব্য দিতে পারবে, লিখতে পারবে এবং কমিউনিকেশন করতে পারবে। এই ক্ষেত্রে কোনো ধরনের তার প্রতি ফোর্স করা যাবে না বা তাকে বাধা দেওয়া যাবে না। 3 নম্বর বিষয় বলা হচ্ছে ধর্ম সেই ব্যক্তি পালন করবে, ধর্মীয় যে অনুশাসন আছে, ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে এবং যে কোনো ধরনের মুড অফ ওয়ার্শিপ যেগুলো আছে সেগুলা সে পালন করতে পারবে, কোনো ধরনের বাধা দেওয়া হবে না। এবং চতুর্থ বিষয় যেটা গ্যারান্টি দেওয়া হয়েছে যে সেই ব্যক্তি তার ধর্মকে প্রচার করতে পারবে। তবে এই ক্ষেত্রে আরো বলা আছে যে কোনো ব্যক্তিকে জোর করে ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে তাকে ফোর্স করা যাবে না। এই চারটা বিষয় আর্টিকেল 25-এ বলা আছে। 26-এ বলা আছে যে যে কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, রিলিজিয়াস অর চ্যারিটেবল পারপাসে যদি প্রতিষ্ঠা করা হয়, সেটা ম্যানেজ করার অধিকার দেওয়া হয়েছে। আর্টিকেল 27-এ বলা আছে যে যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে কোনো ধরনের ট্যাক্স তাদেরকে দেয়া লাগবে না। এবং আর্টিকেল 28-এ বলা আছে যে কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান সেটা রাষ্ট্রীয় অর্থায়নে কোনো একটা পার্টিকুলার ধর্মের ক্ষেত্রে বা ধর্ম শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হবে না, বরঞ্চ প্রাইভেটলি প্রত্যেকটা ধর্মীয় যে বিষয়গুলো আছে, ধর্মীয় অনুষ্ঠান, সেগুলা ইন্ডিভিজুয়ালি সেই ধর্ম তারা সেটা ব্যয় করবে। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। কিন্তু আমরা যদি বাস্তবে আসি, আমাদের কিনোট স্পিচ এবং আজকে যারা আলোচনা করেছেন, এখান থেকেও আমরা দেখব যে ধর্মীয় যে অসহিষ্ণুতা, এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে বিশ্বের যতগুলো দেশ আছে, প্রায় 198টা দেশে গবেষণা করা হয়েছে, সেখানে প্রায় শীর্ষস্থানে বর্তমানে ভারতের অবস্থান। এবং এটা ক্রমান্বয়ে একটা অসহিষ্ণু দেশের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। এবং মানবিক যে গুণাবলী আছে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস বিলিফ, কাস্ট, কালচার, মানবীয় যে গুণাবলী সেগুলো ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং উগ্র হিন্দুদের হাতে ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছে সেখানকার মুসলমান একের পর এক, যে এই রিপোর্টগুলো আমরা প্রতিনিয়তই আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই কিছু কিছু। এবং বিনা দোষে নিরপরাধ মুসলমানদের যে নির্যাতন, এই নির্যাতনের মাধ্যমে মূলত তারা তাদের হীনমন্যতা এটা তারা প্রকাশ করছে। এবং সেখানে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে ক্রমান্বয়ে যে সেখানে ধর্মীয় দাঙ্গা হওয়ার পরিবেশ তৈরি হতে পারে। এবং যদি এটা এমনভাবে হয় তাহলে সামগ্রিকভাবে উপমহাদেশের আরো অন্যান্য দেশে এর প্রভাব পড়বে এবং এটা ছড়িয়ে পড়বে। এবং এটা যদি হয় তাহলে এর দায় অবশ্যই শুধুমাত্র দেশ হিসেবে ভারতের উপরে বর্তাবে। এবং এই যে নির্যাতন, এটা মূলত নতুন কোনো বিষয় না, যেটা আমাদের একাধিক বক্তা ওনাদের বক্তব্যে এটা প্রকাশ করেছেন। এবং আরো একটা বিষয় হচ্ছে যে বিজেপি বর্তমান যে ক্ষমতাসীন সরকার, তারা মূলত সরকারে আসার পরে এই যে ধরনের যে ঘটনা, এগুলা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ধর্মীয় বিষয় নয়, বরঞ্চ সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকারের উপরে সরকারি হস্তক্ষেপ, ধর্মীয় আচার অনুষ্ঠানে বিধিনিষেধ, এ ধরনের ঘটনাও আরো বেড়ে চলেছে। একই সাথে জাতি বা বর্ণ বা ঘৃণাজনিত অপরাধ,
হিংসা, সাম্প্রদায়িক হিংসা, ধর্মভিত্তিক সন্ত্রাস এবং মুসলমানদের যে ধর্মচারণ এগুলোর উপরে বাধা, এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে জোর করে শক্তি প্রয়োগ করে মানুষকে নিজের ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা, এবং একই সাথে যে দলিত শ্রেণী আছে তাদের উপরে নির্যাতন বেড়েছে। এবং যেটা আমাদের একাধিক বক্তা বলেছেন যে বিশেষ করে মুসলিম যারা আছে তাদেরকে সরকারি পদে বিভিন্ন জায়গায় যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে সেখানে পদায়ন করা হয় না, এবং তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয় না। এটা হচ্ছে বাস্তব অবস্থা। আমরা যদি একটু রিপোর্টের দিকে দেখি, হিউম্যান রাইটস ওয়াচ 2026, তারা সেখানে ক্যাটাগরিক্যালি বলেছে যে the Indian government has normalized violence against religious minorities, marginalized groups, and critics through discriminatory policies, hate speech, and politically motivated prosecutions। যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আমাদের কিনোট স্পিচে যে বিষয়গুলো এসছে, হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে বলছে যে এই বিষয়গুলো নোন, এবং এটা তাদের গভর্নমেন্ট পলিসির মাধ্যমে এই পুরা বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে। মার্জিনালাইজ গ্রুপদের উপরে যে নির্যাতন, যে ডিসক্রিমিনেটরি পলিসি রাষ্ট্রের পক্ষ থেকে, তারা চেষ্টা করছে যে এটা কিভাবে নর্মালাইজ করা হয়, অর্থাৎ মানুষজন যেন ভেবে নেয় যে এটা এক ধরনের স্বাভাবিক ঘটনা, এই ধরনের একটা প্রক্রিয়া সেখানে চলমান। ঠিক একই সাথে তারা যেটা আহ্বান করেছে সেটা বলছে যে ইন্ডিয়ান অথরিটি শুড এন্ড ডিসক্রিমিনেটরি পলিসিস, অর্থাৎ সেখানে যে বৈষম্যমূলক পলিসি আছে, রাষ্ট্রীয় পলিসি, সেটা তারা স্বীকার করছে। ইউজ অফ হেট স্পিচ, অর্থাৎ সহিংস বা আক্রমণাত্মক যে বক্তব্য, এবং ইনসাইটিং আনলফুল অ্যাকশন এগেইনস্ট মুসলিমস, ক্রিশ্চিয়ান অ্যান্ড আদার রিলিজিয়াস মাইনরিটিস অ্যান্ড এন্ড জাস্টিস ফর দোজ হার্ম, অর্থাৎ এ ধরনের ঘটনা যে হয় এটা রিপোর্টেড হয়েছে, এবং এটা যেন ইন্ডিয়ান সরকার বন্ধ করে সে ধরনের আহ্বান তারা করছে। আমরা যদি আরেকটা রিপোর্টের দিকে দেখি এই বিষয়ে, তাহলে দ্য ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, ইউএসসিআইআরএফ, যেটা ওয়াশিংটন থেকে প্রকাশিত হয়, তারাও সেখানে ক্যাটাগরিক্যালি বলছে যে ইন্ডিভিজুয়ালস হ্যাভ বিন কিল্ড, বিটেন অ্যান্ড লিঞ্চড বাই ভিজিল্যান্ট গ্রুপস, religious leaders have been arbitrarily arrested, and homes and places of worship have been demolished. These events constitute particularly severe violations of religious freedom। অর্থাৎ ইন্ডিয়াতে এই ধরনের ঘটনা ঘটেছে, ধর্মীয় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, মানুষদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, এবং যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে মসজিদ বিশেষ করে এগুলা ডেমোলিশ করা হয়েছে। এবং এই যে ঘটনা এটা অবশ্যই ক্যাটাগরিক্যালি রিলিজিয়াস ফ্রিডম, অর্থাৎ রাইট টু ফ্রিডম, এটাকে অবশ্যই ভায়োলেট করে। শুধু তাই নয়, সেখানে এরপরে বলা হচ্ছে যে ইট ডিসক্রাইবস দ্য ইউজ অফ মিস ইনফরমেশন অ্যান্ড ডিস ইনফরমেশন, অর্থাৎ মিথ্যা প্রোপাগান্ডা এটা ছড়ানো হয়, ইনক্লুডিং হেট স্পিচ বাই গভর্নমেন্ট অফিসিয়ালস, অর্থাৎ একটা দেশের সরকারের পক্ষ থেকে বা সরকারি যে অফিসিয়ালস আছে বা সরকারি কর্মকর্তা আছে তাদের ওখান থেকে এই মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন এইটা ছড়িয়ে পড়ে। এটা অবশ্যই খুব নেতিবাচক একটা দিক। তারা শেষ যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে যেটা কিনোট স্পিচে এসছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, এরপরে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি, এবং এন্টি কনভার্সন ল, অর্থাৎ কোনো ব্যক্তি, যেটা মুসলিমদেরকে উদ্দেশ্য করে করা হয়েছে, কোনো ব্যক্তি ধর্মান্তরিত হতে পারবে না, অর্থাৎ হিন্দু থেকে মুসলিম হতে পারবে না, এবং এন্টি কাউ স্লটার লস, এই যে চারটা বিষয় করা হয়েছে বা করা হচ্ছে, এইটা মূলত একটা দেশের যে সামগ্রিক লিগাল ফ্রেমওয়ার্ক এইটাকে চেঞ্জ করে দিয়েছে ইন্ডিয়াতে, এবং এটা যে একটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে সেটাও তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় একটা বিষয় আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে হেট স্পিচ, অর্থাৎ আক্রমণাত্মক বা হিংসাত্মক বক্তব্য, যেটা আমরা রিসেন্টলি খুব লক্ষ্য করছি। এবং এই হিংসাত্মক বক্তব্য মূলত মানুষকে হিংসাত্মক কাজের দিকে ধাবিত করে, সামাজিক শান্তি ও সম্প্রীতি নষ্ট করে, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে, এবং এখানে টার্গেট থাকে মূলত একজন ব্যক্তির সামাজিক ও ধর্মীয় যে পরিচয়, এটাকে কেন্দ্র করে মূলত এই সাম্প্রদায়িক বা আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হয়। এবং দেখা যাচ্ছে প্রতিবেদনের রিপোর্টে দেখা যাচ্ছে যে যেই সব প্রদেশে বিজেপি শাসন করে সেই রাজ্যগুলোতে মূলত এই সাম্প্রদায়িক যে বক্তব্য বা আক্রমণাত্মক বক্তব্য এটা বৃদ্ধি পেয়েছে, এবং ফলশ্রুতিতে ওইসব রাজ্যে আক্রমণাত্মক ভাষণের পরিবর্তে ফলশ্রুতিতে অপরাধ প্রবণতা এটাও বৃদ্ধি পেয়েছে। এবং রিপোর্টে আরও বলা হয়েছে যে শুধুমাত্র কোনো ব্যক্তি না, সাধারণ পর্যায়ের ব্যক্তি না, রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং ইভেন প্রধানমন্ত্রী ওনার পক্ষ থেকেও এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হয়েছে। এবং শুধু বক্তব্য দিয়ে ক্ষান্ত নয়, মূলত এর ফলশ্রুতিতে যে অপরাধগুলো হয় সেখানেও তারা অপরাধ এবং অপরাধীদেরকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে, মদত দিয়েছে, এরকম লক্ষ্য করা গিয়েছে। এখানেই শেষ নয়, বরঞ্চ রিপোর্টে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি, ইভেন রাজ্যপাল, যারা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত একটা রাজ্যে শাসন করে, এমন ব্যক্তিরাও এই ধরনের প্রকাশ্যে হেট স্পিচ দিয়েছে,
এবং আরেকটা সম্প্রদায় অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে তারা হিংসা বা আক্রমণাত্মক যে বিষয় সেটাতে তারা লেলিয়ে দিয়েছেন। অথচ আমরা যদি ইন্টারন্যাশনাল ডকুমেন্টগুলো দেখি সেখানে খুব ক্যাটাগরিক্যালি বলা আছে ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন, CERD, যেটা 1956 সালে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে পাশ হয়েছে, সেখানে বলা হয়েছে কোনো ধরনের প্রোপাগান্ডা এবং ডিসেমিনেশন অফ আইডিয়াস যার মাধ্যমে রেসিয়াল সুপেরিয়রিটি অ্যান্ড রেসিয়াল ডিসক্রিমিনেশন ইনক্লুডিং এনি ফর্ম অফ পাবলিক অথরিটিস অর পাবলিক ইনস্টিটিউশন, অর্থাৎ প্রোপাগান্ডা ছড়ানো হয় অথবা কোনো একটা গোষ্ঠী বা জাতির বিরুদ্ধে ডিসক্রিমিনেটরি ইনফরমেশন ছড়ানো হয় বা বিদ্বেষ ছড়ানো হয়, এটা কমপ্লিটলি প্রহিবিট করা হয়েছে। আবার যদি আমরা দেখি রোম স্ট্যাটিউট 1998 সালে যেটা পাশ হয়েছে, সেখানেও বলা আছে ডিরেক্টলি অথবা পাবলিকলি যদি কোনো কেউ অন্যদেরকে আক্রমণাত্মক অথবা কমিট জেনোসাইড, যেটা বড় অর্থে বলা হয়েছে, এই দিকে যদি ধাবিত করে বা উস্কে দেয়, সেটাও একটা অপরাধ এবং এটা কমপ্লিটলি প্রহিবিট করা হয়েছে। অর্থাৎ আমরা দেখছি যে আইনের যে ব্যত্যয় এটা ভারতে বিভিন্ন ক্ষেত্রে ঘটছে। তৃতীয় যে বিষয় সংক্ষিপ্ত আকারে যেটা বলতে চাচ্ছি, আমাদের কিনোট স্পিচে এসছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, CAA, যেটা 2009-19 সালে হয়েছে, এইটা করার পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা একটা প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানে তারা খুব ক্যাটাগরিক্যালি বলে যে দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ এ বিগোটেড ল দ্যাট লেজিটিমেটস ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ন অ্যান্ড শুড নেভার হ্যাভ বিন ইনেক্টেড ইন দ্য ফার্স্ট প্লেস। অর্থাৎ বৈষম্যমূলক একটা পলিসির মাধ্যমে শুধুমাত্র একটা ধর্মীয় জনগোষ্ঠীর মানুষদেরকে বৈষম্য করার জন্য এই আইনটা তৈরি করা হয়। এবং সেখানে তারা এটা উল্লেখ করে, রিকোয়েস্ট করে যে এই ধরনের আইনটা বাতিল করতে, এবং আইনের পরিপ্রেক্ষিতে সিভিল সোসাইটি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন অ্যান্ড দ্য ইউএন, এই তিন ক্যাটাগরির মানুষের পক্ষ থেকে প্রতিবাদ এসেছিল, কিন্তু সেই প্রতিবাদকে সম্পূর্ণ উপেক্ষা করে এই আইনটা তৈরি করা হয়। এবং যার রেজাল্ট আমরা দেখলাম যে সাম্প্রতিক যে নির্বাচন হলো সেখানে একটা বিশাল সংখ্যক মানুষকে, যারা মুসলিম জনগোষ্ঠী, তাদেরকে নির্বাচনে ভোট দেওয়ার যে অধিকার সেখান থেকে খর্ব করা হয়েছে। এই যখন সামগ্রিক অবস্থা, তখন মুসলিম বিশ্বের কি করণীয়, আমাদের আলোচকগণ খুব চমৎকার আলোচনা করেছেন। একটা বিষয় হতে পারে যেটা আলোচনা করা হয়েছে, যে গালফ কান্ট্রিজ বা মিডিল ইস্টে ইন্ডিয়ার খুব বড় সংখ্যক মানুষ তারা সেখানে কাজ করে। তো আমাদের মুসলিম দেশগুলো যদি সামান্য হলেও তারা এটা রিয়ালাইজেশন করে এবং তারা যদি একটা লেবার সাসপেনশন বলে যে তোমাদের দেশে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস আইডেন্টিটি, মুসলিম না, তোমাদের দেশে মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে এই যে নির্যাতন হয়, এটা যদি তোমরা বন্ধ না করো, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে সামান্য হলেও একটা পদক্ষেপ নিব। পদক্ষেপ না নিলেও তারা যদি এই বিষয়ে একটা কনসার্ন রেইজ করে, তারপরেও আশা করা যায় যে অবস্থার উন্নতি ঘটবে। আমরা আশা করি আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে কনসার্ন আমরা রেইজ করব এবং পলিসি মেকিং লেভেলে যারা আছেন তারা কিছুটা হলেও যদি ইমপ্লিমেন্ট করে, এক্সিকিউট করে, তাহলে মানুষের যে অধিকার বিনষ্ট হয় সে অধিকার জন্য সুষ্ঠুভাবে মানুষ পায়। এই লক্ষ্যে মূলত আমাদের আয়োজন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সকলের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে